বন্ধুরা, এই সময় বিভিন্ন প্রজাতির লেবু গাছে ডরমেন্সির সময় চলছে। আর এই ডরমেন্সির সময় আমরা জানি যে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। এগুলো নর্মাল ব্যাপার। যে সমস্ত গাছে বছরে কোনো দিনই ডরমেন্সি আসেনি, সেই সমস্ত গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, ফুল যদি ঝরে পড়ে, ফল সেট হওয়ার পর ফল যদি ঝরে পড়ে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ধরতে হবে যে কোনো পুষ্টিমূলের অভাব। তাই সেই নির্দিষ্ট পুষ্টিমৌলটি সম্পর্কে আমাদের জানতে হবে, তার অভাবজনিত লক্ষণ সম্পর্কেও আমাদের অবগত হতে হবে, আর সেই নির্দিষ্ট পুষ্টিমৌলটি গাছে প্রয়োগ করে গাছের সে অভাবজনিত লক্ষণ আমাদের দূর করতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গাছের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিমৌল সম্পর্কে আপনাদের জানাবো বলে। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন। আর প্রথমবার যারা আমাদের এই চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, এই যে দেখুন আমার সামনে কয়েকটি ফুলের গাছ রয়েছে। এগুলো জিনিয়া ফুলের গাছ। এই যে এদিকের গাছটি দেখুন, এর উপরের দিকের পাতাগুলো কুঁকড়ে গেছে এবং হলুদ হয়ে গেছে। বন্ধুরা, গাছের বৃদ্ধির জন্য 17টি পুষ্টিমৌলের প্রয়োজন হয়। এর মধ্যে 3টি পুষ্টিমৌল রয়েছে যেগুলো এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এগুলোকে আমরা বলি প্রাইমারি এলিমেন্ট, অর্থাৎ এগুলো অধিক পরিমাণে গাছের প্রয়োজন হয়। এছাড়াও বেশ কয়েকটি পুষ্টিমৌল রয়েছে যেগুলো একটু বেশি পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু সেগুলো আমরা বলি সেকেন্ডারি নিউট্রিয়েন্ট। তার মধ্যে যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেরকম একটি গুরুত্বপূর্ণ সেকেন্ডারি এলিমেন্ট সালফার সম্পর্কে। সালফার একটি গৌণ পুষ্টিমৌল, কিন্তু যতগুলো গৌণ পুষ্টিমৌল আছে যেমন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, তার চাইতে সালফার একটু বেশি পরিমাণে আমাদের প্রয়োজন হয়। এখন এই সালফারের কাজ সম্পর্কে বলবো, আর এই সালফার সার কী কী ফর্মে পাওয়া যায় সেই সম্পর্কে বলবো, অভাবজনিত লক্ষণ সম্পর্কেও বলবো। টবের মাটিতে বা যারা জমিতে চাষ করেন তারা কী মাত্রায় সালফার প্রয়োগ করবেন সেই সম্পর্কেও আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব সালফার নামক এই সেকেন্ডারি এলিমেন্টের কাজ কী। নাম্বার 1 কাজ, যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো প্রোটিন উৎপাদন। আমরা জানি যে প্রোটিনের মূল উপাদান কিন্তু সালফার, এবং অধিকাংশ প্রোটিনে সালফার থাকে। তাই প্রোটিন তৈরি হতে গেলে সালফারের প্রয়োজন হয়। আর সেই প্রোটিনগুলো দিয়েই গাছ বিভিন্ন ধরনের উৎসেচক, যেগুলোকে আমরা এনজাইম বলি, সেগুলো গাছ তৈরি করে তার বিভিন্ন শারীরবৃত্ত কাজ করার জন্য। তাই উৎসেচক বা এনজাইম তৈরি হতে গেলেই প্রোটিনের প্রয়োজন, আর প্রোটিন তৈরি হতে গেলেই সালফারের প্রয়োজন। বন্ধুরা, আপনাদের গাছগুলো যদি টবে থাকে, সেই টবের মাটিতে হয়তো আপনারা পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করছেন, কিন্তু সেই মাটিতে যদি সালফারের অভাব থাকে, তাহলে গাছ বেশ কিছু পুষ্টিমৌল ওই মাটি থেকে নিতে পারবে না। তার মধ্যে একটি প্রধান পুষ্টিমৌল হলো নাইট্রোজেন। সুতরাং গাছের ক্ষেত্রে যে নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ আমরা দেখতে পাই, সেটা যুক্ত আছে সালফারের সঙ্গে। অর্থাৎ মাটিতে সালফার থাকলেই তখনই গাছ মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে যে সমস্ত গাছের অর্বুদ তৈরি হয়, যেমন সিম্বগোত্রীয় গাছ যেগুলো আমরা বলি, বিভিন্ন ধরনের কলাই জাতীয় গাছ, এছাড়া সোয়াবিন, এই সমস্ত গাছের মূলে অর্বুদ তৈরি হয়, এবং সেই অর্বুদের মধ্যে থাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটির নাম রাইজোবিয়াম। এই সমস্ত গাছের এই অর্বুদ তৈরির ক্ষেত্রে সালফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া যে সমস্ত ফসল ঝাঁঝযুক্ত হয়, যেমন ধরুন পেঁয়াজ, রসুন বা তামাক, এই সমস্ত গাছের ঝাঁঝ বাড়াতে, অর্থাৎ পেঁয়াজের তার ঝাঁঝালো যে গন্ধ সেটা বাড়ানোর জন্য যে পুষ্টিমৌলটির প্রয়োজন হয় তা হলো সালফার। রসুনের ক্ষেত্রেও তাই, তামাকের ক্ষেত্রেও তাই। এছাড়া তৈলবীজ উৎপাদনকারী যে সমস্ত ফসল রয়েছে, যেমন সর্ষে, তিল, এই সমস্ত ফসলে বীজের তৈলের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে সালফার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যেমন এই শীতের সময় আমরা জানি যে গাছ ভয়ঙ্কর একটা স্ট্রেসের মধ্যে থাকে। অনেক সময় গাছ শীত সহ্য করতে পারে না, বিশেষ করে যে সমস্ত ছোট গাছগুলো থাকে সেগুলো অনেক সময় শীতের কারণে মারা যায়। এই সালফার যদি আমরা মাটিতে প্রয়োগ করি, তাহলে গাছের শীত সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। এছাড়া বেশ কিছু ছত্রাকের আক্রমণ সালফার প্রতিহত করে, যেমন পাউডারি মিলিডিউ,
ডাউনি মিলিডিউ, এছাড়া আলুর ক্ষেত্রে যেমন স্ক্র্যাব জাতীয় যে সমস্ত ফাঙ্গাস ঘটিত রোগ হয় সেগুলো সালফার প্রয়োগের ফলে দূর হয়ে যায়। এছাড়া এটা খানিকটা কীটনাশক হিসাবেও কাজ করে, বিশেষ করে মাকড় নাশক হিসাবে। বিভিন্ন ধরনের যে মাকড়গুলো রয়েছে যেগুলোকে আমরা মাইট বলি, সেগুলো এই সালফার প্রয়োগের ফলে গাছ থেকে দূর হয়ে যায়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সালফারের, সেটি হলো ক্লোরোফিল সংশ্লেষ, অর্থাৎ ক্লোরোফিল উৎপাদন, যার ফলে গাছের পাতা সবুজ হয়, গাছ প্রচুর পরিমাণে খাবার তৈরি করতে পারে। বন্ধুরা, এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সালফারের অভাবজনিত লক্ষণ আপনারা কীভাবে বুঝবেন। যেমন এখানে দেখুন, এই গাছটিতে ক্লোরোসিস দেখা দিয়েছে। এটা অবশ্যই সালফারের অভাবজনিত লক্ষণ বটেই, তার সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়ামের অভাবও এখানে রয়েছে। সেক্ষেত্রে আমরা কী ধরনের সার প্রয়োগ করব ভিডিওর পরবর্তী অংশে আমি আপনাদের জানাবো। আপনারা যদি দেখেন যে গাছের উপরের দিকের পাতাগুলো, বিশেষ করে যে পাতাগুলো বেরিয়ে আসছে কচি পাতা, সেই পাতাগুলো যদি হলুদ হয়ে যায় এবং সেই পাতার আকার যদি বিকৃত হয়, তখন আপনারা বুঝবেন এটা সালফারের অভাব। নাইট্রোজেনের অভাব হলে পাতা নিচের দিক থেকে হলুদ হতে শুরু করবে, কিন্তু সালফারের অভাব হলে কচি পাতাতে আমরা ক্লোরোসিসের লক্ষণ দেখতে পাবো এবং পাতার আকার বিকৃত হয়ে যাওয়ার লক্ষণও আমরা দেখতে পাবো। এছাড়া গাছ দুর্বল হবে, শীতের সময় গাছ শীত সহ্য করতে পারবে না, গাছে ফুল ঝরে যাবে, ফল সেট ঠিকমতো হবে না। এই ধরনের অনেক লক্ষণ আমরা গাছের মধ্যে দেখতে পাবো, আর তখনই আমাদের বুঝতে হবে যেটা সালফারের অভাবজনিত লক্ষণ। বন্ধুরা, সালফার আমরা বাজার থেকে কি ফর্মে পেতে পারি? মূলত 3টে ফর্মে আমরা পেয়ে থাকি। একটা দানা আকারে, একটা গুঁড়োর আকারে, আর একটা লিকুইড আকারে। এখানে আমার কাছে 2 ধরনের সালফার রয়েছে, আপনাদের আমি দেখাবো। এখানে দেখুন, এই যে সালফার রয়েছে, এটা দানা আকারে রয়েছে, এবং মাটিতে যখন আমরা প্রয়োগ করব তখন এই দানা সালফারেই ভালো কাজ করে। আর মাটিতে যখন আমরা প্রয়োগ করব এর মাত্রা হবে প্রতি বিঘে জমিতে 2 কিলোর মতো, অর্থাৎ প্রতি কাঠা জমিতে 100 গ্রাম সালফার আমরা অবশ্যই ব্যবহার করব। বিশেষ করে এই সময় পেঁয়াজের চাষ হচ্ছে, আপনারা অবশ্যই পেঁয়াজ চাষের সময় মাটিতে সালফারের প্রয়োগ করুন, আর এই দানা সালফার আপনারা ব্যবহার করবেন। এছাড়াও যেমন এই যে আপনারা দেখুন, এটা গুঁড়ো আকারে রয়েছে। এই যে প্রোডাক্টগুলো রয়েছে এদের মধ্যে 80% থেকে 90% সালফার থাকে। মূলত এই পাউডার ফর্মে যে সালফারগুলো থাকে এগুলো 80% আকারেই থাকে। এটাকে আমরা ব্যবহার করি মূলত স্প্রে করার কাজে। আর আমি সমস্ত লেবু গাছে, এছাড়া আম গাছে সালফার স্প্রে করেছি। আর সালফার গাছ মাটি থেকে সংগ্রহ করে সালফেট লবণ আকারে। এই সালফার সমৃদ্ধ সারগুলি ছাড়াও আরও বেশ কিছু সার রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, সেখানে সালফার যুক্ত অবস্থায় রয়েছে। যেমন এই যে দেখুন, এপসম সল্ট, যেটাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলি, এর মধ্যেও সালফার রয়েছে এবং ম্যাগনেসিয়াম রয়েছে। গাছে যদি আপনারা ক্লোরোসিসের লক্ষণ দেখতে পান আপনাদের টবের গাছে, সেক্ষেত্রে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট আপনারা ব্যবহার করতে পারেন। আর এটার ডোজ প্রতি লিটার জলে 1 চামচ। এটাকে আপনারা সরাসরি টবের মাটিতেও প্রয়োগ করতে পারেন, এছাড়া জলের সঙ্গে গুলে আপনারা গাছের গোড়ায় এটাকে প্রয়োগ করতে পারেন, আর এটাকে স্প্রের আকারেও আপনারা দিতে পারেন। এছাড়া এই যে দেখুন অ্যামোনিয়াম সালফেট, এর মধ্যেও কিন্তু সালফার রয়েছে সালফেট ফর্মে, এটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। ফুল জাতীয় গাছের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। বন্ধুরা, এছাড়াও আরও বেশ কিছু ফার্টিলাইজার রয়েছে যাদের মধ্যে সালফার রয়েছে। যেমন আপনারা ব্যবহার করে থাকেন এসওপি, সালফেট অফ পটাশ, যেটাকে আমরা সাদা পটাশও বলে থাকি, বা যেটাকে আমরা 0050 বলি, তার মধ্যেও সালফার রয়েছে। এছাড়া সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে সালফার এবং ক্যালসিয়াম দুটোই রয়েছে। আর একটা বিশেষ প্রাকৃতিক সারের কথা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, সেটা হলো জিপসাম। এবং এই জিপসামের উপর আমার ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেবেন। জিপসাম একটি প্রাকৃতিক সার, এর মধ্যে ক্যালসিয়াম এবং সালফার দুটোই রয়েছে, এবং জিপসাম প্রয়োগের ফলে মাটির পিএইচ কমে যায়, অর্থাৎ পিএইচটাকে ঠিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি মাটির পিএইচ বেড়ে যায় সেক্ষেত্রে গাছ অনেক সময় অনেক পুষ্টিমূল্য মাটি থেকে সংগ্রহ করতে পারে না। সালফার সেই পিএইচের মানকে কমিয়ে দিয়ে গাছকে এই পুষ্টিমূল্যগুলি সংগ্রহ করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। বন্ধুরা, ভিডিওর এই অংশে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সালফার টবের গাছে আপনারা কি পরিমাণ প্রয়োগ করবেন, বছরে কতবার প্রয়োগ করবেন। এই যে দেখুন, এখানে যে দানাদার সালফার রয়েছে, এই ধরনের টবের ক্ষেত্রে মোটামুটি এটা 20 ইঞ্চি টব
ধরা যেতে পারে, সেক্ষেত্রে আমরা হাফ চামচের মতো এই পরিমাণ সালফার টবের ধার বরাবর একটুখানি মাটি খুঁড়ে মাটিতে প্রয়োগ করব, তারপর জল দিয়ে দেবো। বন্ধুরা, এই সালফার আপনারা বছরে 2 থেকে 3 বার, সর্বাধিক 3 বার, 2 বার প্রয়োগ করলেও হবে। মাটিতে আপনারা প্রয়োগ করতে পারেন। এটা আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 2 গ্রাম। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। আপনারা এই সময় আপনাদের লেবু গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের ফুলের গাছে সালফার ব্যবহার করুন, মাটিতে ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই লেবু জাতীয় গাছের ক্ষেত্রে এবং আম গাছেও আপনারা স্প্রের আকারে এই সময় সালফার ব্যবহার করুন। কারণ লেবু এবং আম গাছে ফুল আসবে, তাই ফুল আসার আগেই যদি আপনারা সালফার ব্যবহার করেন, তাহলে গাছে যে ছত্রাকঘটিত সমস্যা আছে সেটাও যেমন দূর হবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের গাছে যদি মাকড়ের আক্রমণ থাকে সেটাও যেমন দূর হবে, সঙ্গে সঙ্গে ফুল ফোটার ক্ষেত্রেও সালফার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাজে লাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে এবং যারা কৃষক আছেন তাদের মধ্যে। এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী এক প্রতিবেদনে। নমস্কার।